সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ান্দারিতে। দর্শক, আমরা বিরতির আগেই বলছিলাম যে আমাদের সাথে যিনি আছেন তিনি সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, এবং আজকে আমরা কথা বলবো, আপনাদের আগেই জানাচ্ছিলাম যে জনপ্রিয়তা হারাচ্ছে কিনা ক্রিকেট, এই বিষয়ে কথা বলতে খালেদ মাসুদ পাইলট আছেন, এবং চাইলে আপনারাও এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। খালেদ মাসুদ পাইলট, যেটা আমরা বিষয়টা আসলে নির্বাচন করেছি যে জনপ্রিয়তা হারাচ্ছে কিনা ক্রিকেট, আপনি কি আসলে একমত কিনা? জনপ্রিয়তা কথাটার মধ্যে কিন্তু একটা সুন্দর আপনার মানে আছে। আগে যেমন প্রত্যেকটা মানুষ ক্রিকেটকে খুব ভালোবাসতো, খেলা দেখতো প্রত্যেকটা বাসায় বাসায়, আমার মনে হয় সেই পরিমাণটা কমেছে অবশ্যই। সেই দিক থেকে আমি বলবো জনপ্রিয়তা কমেছে। এবং একসাথে যদি বাংলাদেশের যে ধারাবাহিকতা দেখি, যে ক্রিকেটের যে সফলতার বিষয়টা যদি দেখি, সেই জায়গায় কি দিন দিন যে তাদের পারফরমেন্সের গ্রাফটা নিম্নমুখী হচ্ছে, সেইটার পিছনের কারণটা কি? দেখেন, একটা জিনিস আমি বলি যে আপনি জনপ্রিয়তা দিয়ে শুরু করি। আমি একটা রেস্টুরেন্টে গেলেন, খাবার খুবই ভালো, দেখবেন ডে বাই ডে ওই রেস্টুরেন্ট অনেক ভিড় জমা হবে। খাবার খারাপ, দেখবেন মানুষ আস্তে আস্তে কমতে থাকবে। তো খেলার মান যখন খারাপ হয়ে যাবে, যে জিনিসটা আপনি দেখছেন, আপনার এন্টারটেনমেন্ট, সেটা যদি আপনি মজাই না পান, ইচ্ছাই হচ্ছে না, তখন আলটিমেটলি জনপ্রিয়তা হারাবে। আর খেলার যে মানটা ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে, আমার মনে হয় যে পেশাদারিত্বের অনেক জায়গা আছে। আমার কাছে মনে হয় কোয়ালিটি প্লেয়ারের অভাব, বা কোয়ালিটি প্লেয়ার বলতে বোঝাচ্ছে যে আপনি যখন কোয়ালিটি প্লেয়ার না থাকবে টিমে, তখন কিন্তু পারফরমেন্স খারাপ হবে। 11টা কোয়ালিটি প্লেয়ার একটা টিমের রেজাল্ট এনে দেয়। যেমন লাইক ইন্ডিয়ান টিম, অস্ট্রেলিয়া টিম, নিউজিল্যান্ড টিম বা ইংল্যান্ড টিম, ধরেন এক একজন একটা স্পেশালিস্ট। তো 11টা কোয়ালিটি প্লেয়ার দলের পারফরমেন্সটা নিয়ে আসে। একটা প্লেয়ার হয়তো আপনাকে একদিন একটা ম্যাচ জিতে দেবে, একটা ভালো খেলা খেলে দিলেন এগেনস্ট অস্ট্রেলিয়া, হয়তো ম্যাচ জিতে দিলেন, হয়ে যেতে পারে। কিন্তু ভালো দল বেশিরভাগ ম্যাচ জিতবে। যখন 11টা প্লেয়ার ভালো কোয়ালিটি, তখন দেখবেন বেশিরভাগ ম্যাচ জিতবে। যেমনটা আপনি দেখবেন যে এই যে খেলছে ইন্ডিয়া, খেলছে বলেন অস্ট্রেলিয়া, তাদের যে টিমের কোয়ালিটি, প্রত্যেকটা প্লেয়ারের কম্পেয়ার টু ইন্ডিয়ান টিম, কম্পেয়ার টু অস্ট্রেলিয়া টিম উইথ বাংলাদেশ টিম, আপনি 1-to-1 আপনি যদি দুদিকে সিরিয়াল করেন, 11 জন এদিকে 11 জন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কোন জায়গায় আছি, তারা কোন জায়গায় আছে। আপনি নিজেই তো বুঝতে পারবেন যে আসলে দুটার সাথে কম্পেয়ার করলে কি হয়। শুভমান গিলের সাথে যদি আমাদের একটা প্লেয়ারের যদি করেন, বুমরার সাথে যদি একটা প্লেয়ার কোয়ালিটি করেন, আপনি যদি অক্ষর প্যাটেল বলেন, জাদেজার কথা বলেন, যদি কম্পেয়ার করেন, তো আকাশ আর পাতাল ফারাক হয়ে গেছে। এই ফারাকটা কিন্তু কোয়ালিটি প্লেয়ারের অভাব। তো বাংলাদেশ টিমে আমার কাছে মনে হয় যে অবশ্যই কোয়ালিটি প্লেয়ার। এখন কোয়ালিটি প্লেয়ারটা কী করে হবে, শুভমান গিল কী করে হচ্ছে, বুমরা কী করে হচ্ছে, সেই কোয়ালিটি প্লেয়ার হওয়ার জন্য যে মেকানিজমগুলো লাগে, এনভায়রনমেন্ট লাগে, সেটার বিশাল ল্যাকিং। একটা হচ্ছে প্লেয়ারেরও আমি বলবো যে গাফলতি আছে, সেখানে হচ্ছে পুরো এনভায়রনমেন্টের একটা গাফলতি, যার জন্য আপনি কোয়ালিটি প্লেয়ারটা পাচ্ছেন। আমি 100% বাংলাদেশি কোয়ালিটি প্লেয়ার ট্যালেন্ট আছে, কিন্তু আপনি পারিপার্শ্বিক সব কিছু মিলে, প্লেয়ার এবং পারিপার্শ্বিক সব কিছু মিলে সেই জিনিসটা কোয়ালিটি হতে পারছে না। আপনি যদি সাপোজ ধরেন আপনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ইন্ডিয়ান টিম খেলছিল আইপিএল, কি কোয়ালিটি খেলা হচ্ছে আইপিএল, 1.5 মাস খেলবে তারা আইপিএল, আর বাংলাদেশ সঙ্গে এসে খেললো হচ্ছে জিম্বাবুয়ের সাথে সম্ভবত। কালকের একটা নিউজ, আইপিএল $18.5 বিলিয়ন তার হচ্ছে বর্তমানে ব্র্যান্ড ভ্যালু। এটা অবিশ্বাস্য। আমাদের প্রবলেম কি, আমরা তো ধরেন আমাদের সোশ্যাল মিডিয়া অনেক হিউজ, ধরেন কোনো একটা মানুষ কিছু কাজ করছে সারাক্ষণ, আমি তাদেরকে খারাপ সেন্সে বলছি না, এই মানুষকে বিভিন্নভাবে এই দেখছো এই প্লেয়ার ড্রেসিং রুমে যাচ্ছে, এই দেখছেন এই ওপেনিং করতে গেছে, এই আসল জায়গায় আমরা কিন্তু কাজ করছি না। আসল জায়গায় বলতে বোঝাচ্ছে যে কী করে ক্রিকেট ডেভেলপ করব, আমাদের বোর্ড লম্বা সময়ের জন্য কীভাবে চিন্তা করবে। কেউ কিছু ভালো কাজ করতে গেলে তাকে ধরে ফেলছেন, হয়তো 20-25টা ফেক আইডি আছে, ভালো একটা মানুষ আসছে, সেই মানুষটাকে আপনি ফেক আইডিগুলো দিয়ে পচায় নষ্ট করে ফেলছেন। তো রাইট, আমার কাছে গভর্নমেন্টের অনেক কাজ আছে, আমার কাছে মনে হয় সরকারের, যে কি করে রাইট জিনিসটাকে আপনাকে স্ট্রং ডিসিশন নিতে হবে, যে না এই মানুষটাকে দিয়ে আমরা এই কাজগুলো করব। তো অনেক গ্যাপ আছে, যেটা আমাদের মনে হয় যে আমরা নিজেরাই নিজেদের দেশটাকে নষ্ট করছি, আমার কাছে মনে হয়। ভাই, আমাদের সাথে একজন দর্শক আছেন, তার প্রশ্ন চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করেন। দর্শক শুনতে পাচ্ছেন? আচ্ছা, লাইনটা মনে হয় কেটে গেছে, দুঃখিত। আমরা আবারও যাব কোনো কেউ আসলে। যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে এই যে জনপ্রিয়তার কথা বলছেন, সেই জায়গায় আপনি বলছিলেন যে আসলে বোর্ড কর্তাদেরও একটু দায়িত্ব অবশ্যই রয়েছে। আমরা যদি একটু দেখি যে গেল 7 দিনে মনে হয় আমাদের যে সোশ্যাল মিডিয়াটা রয়েছে, 15 মিলিয়নের একটা পেজ রয়েছে টাইগার্স যে ক্রিকেট বিসিবি, সেই জায়গায় কোনো পোস্ট নেই। এবং আপনি দেখেন যে একই সাথে পাকিস্তান সিরিজে
কোনো চ্যানেল দেখাতে আগ্রহ হচ্ছে না, 4 কোটি টাকা চাচ্ছে কিন্তু সেই জায়গায় কোনো আগ্রহ নাই। 2 বছরে যেটা ছিল টেন্ডার প্রক্রিয়া শুরু করতে চেয়েছিল সেই জায়গায় কোনো আগ্রহ নাই। মানে এই আগ্রহটা কমছে কেন? এই সবকিছুই কি এই মানে আপনি নদীর মধ্যে একটা নৌকা চালাবেন, বড় একটা নৌকা চালাবেন, নৌকা কি শুধু মাঝি একাই চালাতে পারবে? তো নৌকাটা ভালো হতে হবে, নৌকার হয়তো আরও অনেক কিছু আরেকজন হেল্প লাগবে। তো পুরো প্রসেসিং আমার কাছে মনে হয় যে পুরো বোর্ডটাকে আপনি যদি চান যে একটা ব্র্যান্ড বানাবো বাংলাদেশ ক্রিকেটকে, তো এই ক্রিকেটকে ব্র্যান্ড বানাতে হলে বোর্ডের যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টকে একটা পরিবার হতে হবে প্রথম। এই পরিবার হয়ে আপনাকে প্ল্যান করতে হবে যে আমরা কি করে এটাকে লম্বা সময়ের জন্য, হয়তো আপনার রাতারাতি বাংলাদেশ টিম কিন্তু এখন ইন্ডিয়া হতে পারবে না, কিন্তু আপনি হতে পারবে যদি আপনি নেক্সট 5 বছর 7 বছর 10 বছরের পরিকল্পনা করবেন, একটা সময় যে পৌঁছাবে। কিন্তু পরিকল্পনা তো আমরা দেখছি না, আমরা শুধুমাত্র চেয়ার, ইলেকশন কবে হবে, কে কখন কোথায় আসবে, সেই পরিকল্পনাগুলো দেখছি, এই নোংরা পলিটিক্সগুলো দেখছি, কিন্তু কখনো চিন্তা করছি না যে কি করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে খেলা চালু করব। এই যে ধরেন এখন দেখবেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কে কি করে দখল করব সেই পরিকল্পনা করছে, মানে যে লাও সেই কদু। আমি বাংলা কথা আসলে কে কি করে জেলা ক্রীড়া সংস্থা দেখবো, কে কি ক্লাবের ইয়া করে পলিটিক্স ক্রিকেট বোর্ডে আসবো, সেই চিন্তা করছে। তো আলটিমেটলি এটা তো মানুষ চাইবেই, কিন্তু আমার কাছে মনে হয় মূল যারা আছেন উপরে মানে মনিটরিংয়ের দায়িত্বে তাদের সুন্দর একটা প্রক্রিয়া চালু করা উচিত, বা আমি বলবো গঠনতন্ত্র, যে এখন একটা সময়, যে সময়টাতে আসলে একটা সুন্দর প্রক্রিয়া করে দেওয়া গঠনতন্ত্র, যে কীভাবে আমাদের জেলাগুলোতে খেলা হবে, কারা খেলা চালাবেন। আমার মনে হয় সবাই মেনে নেবে এই কথাগুলো। আমার মনে হয় যে যদি কেউ করে থাকেন টপ ম্যানেজমেন্ট, বিশেষ করে স্পোর্টস মিনিস্ট্রি, তো স্পোর্টস মিনিস্ট্রিকে আমি মনে করি যে এই একটা রাইট টাইম যে প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রগুলোকে সুন্দর করে আগে বাড়ানো। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। হ্যালো, আমি শুনছি। এখন আমার প্রশ্ন হলো এই আমাদের ব্যাটারদের কি মানসিকতার কোনো সমস্যা আছে? যে মানসিকতার লেকিংটাকে নির্মূল করতে হলে কি করতে হবে আমাদের? ভাই কি বলবেন, মানসিকতার সমস্যা আছে কিনা আমাদের খেলোয়াড়দের তো মানসিকতার তো অবশ্যই সমস্যা আছে। আমি আপনাকে সবসময় বলি যে খেলোয়াড়রা বিগ ড্রিম দেখছে না। ড্রিম বলতে যেটা বোঝায় যে আমি ওই লেভেলে যেতে চাই, যেটা হয়তো আজ থেকে ধরেন 15 বছর 16 বছর আগে তামিম সাকিবরা যে জিনিসটা চিন্তা করেছে, তাদের বেস্ট ট্রাই করেছে। কিন্তু এই তামিম, এই সাকিব বলেন, তারা যদি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়াতে রেগুলার ম্যাচ খেলতো তারা আরও বড় প্লেয়ার হয়ে যেত, বিকজ ওই কোয়ালিটিতে পরে তারা আরও কোয়ালিটি যেত। একজন বাংলাদেশি মানুষ ধরেন রাস্তায় খুব মানে যেখানে সেখানে ময়লা ফেলে, যেখানে সেখানে গালাগালি করছে, নোংরামি করছে, আপনি ওনাকে একটা ভালো দেশে পাঠা দেন, জার্মানিতে পাঠা দেন, নেদারল্যান্ডে পাঠা দেন, সুইজারল্যান্ডে পাঠা দেন, দেখবেন ওই লোক 5 বছরের সিস্টেম চেঞ্জ হয়ে ভদ্র হয়ে গেছে, ওই লোকের সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। এইটা দূরে যেতে হবে, আমরা ক্যান্টনমেন্টের ভিতরে গেলে মানুষ চেঞ্জ হয়ে যায়। তো আপনি যদি সুন্দর প্রক্রিয়ার মধ্যে তৈরি করেন, মানসিকতা যদি চেঞ্জ করবে, তখনই সব কিছু লাগে। এনভায়রনমেন্ট, আমি বললাম না কোয়ালিটি প্লেয়ারের অভাব, তো কোয়ালিটি মানসিকতার অভাব আছে। বিকজ আপনি আমাদের ছেলেরা যারা, আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমে খেলার পরে হয়তো দেখা হলো যে সে যখন 1 বছর খেলছে ফাইন্যান্সিয়ালি অনেক বেনিফিটেড হচ্ছে, ভালো টাকা আছে, বিকজ ইন্টারন্যাশনাল একটা মেজার করে তাদেরকে টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়। তো যখনই হয়েছে কেউ হয়তো গাড়ি, কেউ ফ্ল্যাট, কেউ বাড়ি করছে, চিন্তা করছে যে আমি একটা সম্পত্তি কিনি, এই কিনি। কিন্তু আমার কাছে মনে হয় ইন্ডিয়ান প্লেয়াররা ওই চিন্তা করে কম। ইন্ডিয়ান, হ্যাঁ সবারই দরকার আছে, কার টাকা দরকার নাই ভাই, কার টাকা পেলে ভালো লাগে না, কার কিছু মানে এটা বাড়ি হলে ভালো লাগে না, কার গাড়ি হলে ভালো লাগে না, বিষয়টা আসলে কিছু। কিন্তু এই জিনিসগুলা বোঝাবার যারা পিছন সাইড থেকে যারা লোক আছে, মোটিভেটর, যারা বোর্ডের কাজ করেন, তাদের কিন্তু অনেক ম্যান টু ম্যান, এমনকি খেলোয়াড়দেরও উচিত যে আমি এমন একটা অ্যাডভাইজার নিব, এমন একটা মোটিভেটর আবার পাশে রাখবো যে কিনা আমাকে শুধু ভাগাবে, শুধু কোচ না, আমাকে শুধু ভাগাবে, আমাকে শুধু স্বপ্ন দেখাবে। যেমন আপনি এই টাকাটার চিন্তা না করে আপনি চিন্তা করেন যে আমি কি করে এই শ্রীলঙ্কার সাথে একটা 100 মারবো। এর জন্য 100 তো আপনি রাতারাতি যে হবে না, এই 100 মারার আগে 2 মাস আগে থেকে আপনি পরিকল্পনা হবে যে কি করে আমি যেন রেগুলার প্র্যাকটিসে আমি কোয়ালিটি প্র্যাকটিস করতে পারি, এনার্জি পাই। সেটা প্রত্যেক দিন আপনাকে কেউ না কেউ ইন্সপায়ার করবে। এই ইন্সপায়ারেশনগুলো নিয়ে আপনি একটা জায়গায় পৌঁছাবেন, গোল। আপনি একটা সময় যে আমার মনে আছে একটা সময় পূজারা নামে ইন্ডিয়ান টিমের একটা প্লেয়ার, ওপেনার চেতেশ্বর পূজারা, আপনি জানেন খুব অনেক টেস্ট ম্যাচে অনেক রান করতেন। তো বাংলাদেশ টিমে তাকে নিয়ে আসার জন্য আমি তার সাথে যোগাযোগ করি, ডাইরেক্ট কথা বলি। ঢাকা লিগ খেলার জন্য বেশ ভালো অফার দেওয়া হয়েছিল তাকে। তো সে বলছে দেখো আমার তো সামনে ইংল্যান্ডে আমার টেস্ট সিরিজ আছে, তো আমি ওইখানে কাউন্টি খেলতে চাই একটু।
বিকজ আমি 2 মাস পরে ইংল্যান্ডে টেস্ট ম্যাচ আছে, তার জন্য ওখানে কাউন্টি খেলবে শুধুমাত্র পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এই টাকাটার চেয়ে বরঞ্চ ওর কাছে মনে হয়েছে ওটাই খুব ইম্পর্টেন্ট। তো এই যে আমরা দেখি এই জিনিসগুলোর একটা বড় গ্যাপ আছে আমাদের খেলোয়াড়দের, যে আমি নিজেকে ধরেন সাপোজ লিটন দাস আজ থেকে কথার কথা, আমি তাকে ছোটো করছি না, আজ থেকে 11 বছর আগে বা 10 বছর আগে তার ডেবু হয়েছে, সে যে সময় যেমন ছিল আপনি দেখবেন না যে ম্যাসিভ কোনো চেঞ্জ হয়েছে, বরঞ্চ হয়তো যা ছিল ওইখানে আছে বা ওর থেকে একটু নিচে নামছে। সৌম্য সরকার, আফিফ, এটা তো সবাই কোয়ালিটি প্লেয়ার। যে ছেলেটা 70 রান করতে পারে ডেবুতে বা প্রথম 2-3 ম্যাচের মধ্যে, সে কেন পরবর্তীতে আরও ইমপ্রুভ করবে না? এবং এই ইমপ্রুভমেন্টের জন্য হয়তো আপনি ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন না, ইন্টারনাল খেলাগুলো ভালো না, বিপিএলের মান ভালো না, ঢাকা লিগের মান ভালো না, তাহলে আমি নিজেকে নিজে এমনভাবে পরিণত করি যে আমি ডানে বামে কোথাও খেলার চেষ্টা করি, হয়তো ইংল্যান্ডে মুভ করি বা কোথাও যে খেলি। এবং বোর্ডেরও পরিকল্পনা থাকা উচিত যে আমি ঠিক আছে এই টিম বানিয়ে এই ছেলেগুলোকে আমরা পাকিস্তানি টিমের সাথে খেলাই, ইংল্যান্ডের টিমের সাথে খেলাই, এদেরকে ইমপ্রুভ করে। মানে শুধু বোর্ডের দিক চেয়ে না থেকে নিজেকেও কিছু করতে হবে। অনেকে বলি না যে আমরা কোন গ্রাম থেকে একজন বিশাল বড় সায়েন্টিস্ট হচ্ছে, কোন গ্রাম থেকে বিশাল বড় ডাক্তার হয়েছে, উনি তো এমনি হয় নাই ভাই, উনি তো ওরকম পরিশ্রম করেছে, ওনার মেধাটাকে ইউজ করেছে। পুরো ডায়মন্ড, একটা ডায়মন্ড যদি আপনি নর্মালি পান দাম নাই, ওর যত ভালো কাটিং করবেন ওর হিউজ দাম। তো আমার মনে হয় আমাদের মেধা আছে, প্রপারে ইউটিলাইজ হয়েছে, আমরা খেলোয়াড়রা যেমন করছি না, হয়তো ল্যাকিংস আছে, আর সাথে আমাদের এই ঘরোয়া যে খেলাগুলো আছে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা ডেভেলপ করতে হবে। বিকজ আমাদের প্রচুর ল্যাক অফ ম্যাচ। আপনি যদি দেখেন আমাদের যারা এখন বাংলাদেশ টিমে খেলছেন, একটা সময় আমার মনে আছে আমরা তেমন ভালো প্লেয়ার ছিলাম না, কিন্তু আমাদের ক্রিকেট সেন্স ভালো ছিল, বিকজ আমরা তো ওই লেভেলে খেলতাম না, প্রচুর ম্যাচ খেলতাম। ন্যাশনাল টিমে খেলা পরেও খুলনা চলে যেতাম খেলতে, সিলেট চলে যেতাম, যেখানে লিগ হচ্ছে সেখানে খেলে বেড়াতাম। এই ছোটো ছোটো ম্যাচগুলো আপনি যখন খুলনায় খেলতে গেছি, আমি একা ফরেন প্লেয়ার, আমি ওই স্থানীয় প্লেয়ারের সাথে খেলছি, তখন আমি যে টাকা নিয়ে খেলছি আমার মধ্যে বিশাল রেসপন্সিবিলিটি কাজ করছে, বিকজ আমি ভালো খেললে ওই টিমটা জিতবে। তো এই যে রেসপন্সিবিলিটি, এই যে লজ্জা, এই জিনিসগুলো তো ওইখানে আসবে, তখন একটা হ্যাবিট তৈরি হয়। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমাদের সাথে শেয়ার করুন। আবারও লাইনটা কেটে গেছে, আমরা আলোচনা করব, তবে আমরা একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন বিয়ন্ড নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড। দর্শক, আমরা আলোচনা করছিলাম জনপ্রিয়তা হারাচ্ছে কিনা ক্রিকেট, আর আমি আপনাদের সাথে আছি শাফায়েত মিদুল, এবং আমার সাথে আছেন খালেদ মাসুদ পাইলট, সাবেক ক্রিকেটার। আপনি যেমনটা বলছিলেন খালেদ মাসুদ পাইলট, যে আমাদের যেই মানে লিগগুলো চালু করার ক্ষেত্রে অনেক মানে কাজ করতে হবে আসলে এই ক্রিকেটটাকে আবারও সেই জনপ্রিয়তায় ফিরিয়ে আনতে। তো সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে 5ই আগস্টের পর যদি আমরা দেখি, গেল বছরের পর ফারুক আহমেদ আসলেন এবং কিছুদিন থাকলেন, আবার বুলবুল ভাই আসলেন। তো এই যে বুলবুল আসলে কতদিনের জন্য থাকা উচিত, মানে এই সব কিছু চেঞ্জ করার জন্য আপনার কি মনে হয়? একটা আপনি ভালো কোশ্চেন করেছেন। আমি ছোট্ট একটু অন্যদিকে যাই। প্রথমে হচ্ছে যে আপনি ডিস্ট্রিক্টের কথা বললেন যে লিগ হয় না, আমি বলবো মানসিকতা চেঞ্জ করা উচিত। যে ডিস্ট্রিক্টে যারা থাকেন, আমার কাছে মনে হয় বেশিরভাগই খারাপ রাজনীতিবিদরা এসে ভিড় জমান। আমার কাছে মনে হয় রাজনীতিবিদদের মধ্যে অনেক ভালো মানুষ থাকেন, তারা যদি আসতেন স্পোর্টস ওরিয়েন্টেড, তাহলে কিন্তু আমার মনে হয় ওই খেলাগুলো হওয়াটা খুব ইম্পর্টেন্ট। বিকজ এখানে হাজার হাজার ছেলে একটা ডিস্ট্রিক্টে কয়েকশো আমি প্লেয়ার বলবো, যে ধরুন ফুটবল, ক্রিকেট, হকি, প্রত্যেকটা ইভেন্টের ইয়াং জেনারেশনটাকে আমরা ড্যামেজ করে ফেলি। বিষয়টা কি এরকম যে মানে তারা ভালো মানুষ আসতে চান, তারা এসে হয়তো বা থাকতে পারেন না, এরকম কিছু নাকি তারা আসতেই চান না? বিকজ ওই খারাপ ভাইরাসগুলো এসে ভালোগুলোকে এমনভাবে ডিস্টার্ব করে, ভালো মানুষ সম্মানের সাথে সরে যেতে চায়। আর আপনি যেটা বুলবুল ভাইয়ের কথা বলছিলেন, যে আমার মনে হয় যে ফারুক ভাই ছিলেন, বুলবুল ভাই আসলেন, আমার মনে হয় জানি না, সামনে ইলেকশনের কথা বলছে, ইলেকশন আছে সেপ্টেম্বর না অক্টোবরে, 2-3 মাসের মধ্যে ইলেকশনে, অনেক শর্ট টাইম। আপনি এত শর্ট টাইমের মধ্যে বুলবুল ভাইকে দিয়ে আপনি কী আশা করবেন? আমার মনে হয় যে বুলবুল ভাই কিন্তু একজন এক্সপিরিয়েন্স লোক, খেলাধুলার মাঠের লোক, অনেক দিন ধরে এসএসসির সাথে কাজ করছে, আইসিসির সাথে কাজ করছে, একটা লম্বা সময় দেওয়া উচিত। আপনি ধরেন বোর্ড আবার ইলেকশন হবে, কী হবে তাতে? ইলেকশন হয়ে ধরেন আমরা তো 30-40 বছর ধরে দেখছি কী হচ্ছে না হচ্ছে। আমার কাছে মনে হয় যে বুলবুল ভাইয়ের মতো লোক, যেহেতু প্লেয়িং ব্যাকগ্রাউন্ড আছে, অনেক বড় বড় অর্গানাইজেশন চালাচ্ছে, সব কিছু মেনে আমার কাছে মনে হয় যে মিনিমাম 2-3 বছরের একটা সময় দেওয়া উচিত। বিকজ আপনাকেও যদি ক্রিকেট বোর্ডে দেওয়া যায়, আপনি এই 2 মাসের মধ্যে কী দেখবেন, কী ডেভেলপ করবেন, যে প্ল্যানগুলো করবেন, যে ডিজাইনগুলো করবেন, পরবর্তী এই ইলেকশন আসলে তো ওই ডিজাইনগুলো সব ফেলে দিয়ে চলে যাবে, তারা তাদের মতো করেই কাজ করবে। তো আমার কাছে মনে হয় একটা খেলোয়াড় পেয়েছি আমরা অনেকদিন পর, আমার কাছে মনে হয় যে ওনাকে একটা লম্বা সময় দেওয়া উচিত। এবং বুলবুলের ব্যাকগ্রাউন্ড আমরা জানি, খুব নীতিবান,
সুন্দর কথা বলেন এবং মানুষের সাথে মিশতে পারেন। আপনি দেখবেন যে আমার মনে হয় যে এমন প্রেসিডেন্ট আসলে বাংলাদেশে আমি দেখি নাই যে সবার সাথে যে মিশে বেড়াচ্ছে সব মাঠে মাঠে। এবং যখন এই যে 25 বছরের যে রজত জয়ন্তী হলো হ্যাঁ, সেই জায়গায় বাচ্চাদের সাথে বাচ্চার মা বাবার সাথে মানে উনি কিন্তু বেসিক্যালি ডোর টু ডোর নক করছে। সাধারণত আমরা প্রেসিডেন্টকে দেখি যে না মুখ একদম মঞ্চে বসতে হবে, ওখান থেকে খেলা দেখবো। এমনকি আমি আমার জানা মতো অনেক দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, অনেক প্রেসিডেন্ট যারা ভেন্যুগুলোই দেখে নাই ভেন্যুগুলোই দেখে নাই যে খুলনা মাঠটা কেমন, বগুড়া মাঠ কেমন, রাজশাহী স্টেডিয়াম কেমন, বা হয়তো অন্যান্য ছোটো ছোটো স্টেডিয়ামগুলো কেমন দেখেইনি। তো বুলবুলের একটা প্লেয়িং ব্যাকগ্রাউন্ড আছে, গোটা বাংলাদেশ সম্পর্কে জানে। আমার কাছে মনে হয় যে আমি খেলোয়াড় হিসেবে বলবো যে একটা সরকারের উচিত যে এই ইলেকশন এগুলো চিন্তাভাবনা মানসিকতা বাদ দিয়ে বুলবুলকে একটা সময় দেওয়া উচিত। আলটিমেটলি দিন শেষে তো সে মানুষের জন্য তো চিন্তা করছেন। তো ইলেকশন তো হোক, পরে হোক, দেখি না বুলবুল তো আসলেন এবং 2 মাস 3 মাসে বুলবুল কিছু করতে পারবে না, কোনো এটা কারোর জন্যই আসলে পসিবল না। সমান এত বড় একটা ক্রিকেট বোর্ড আপনি এসে কী করে সিস্টেম চেঞ্জ করবেন? বিকজ অনেক মানুষ যারা ছিলেন তারা তো থেকেই গেছেন। ভালো মানুষ ওখানে আছে, খারাপ মানুষও আছে। তো খারাপ মানুষগুলো তো ধরেন আছে থেকে গেছে, তারা হয়তো বিভিন্ন রকম রূপ ধারণ করে ভালো হয়ে বুলবুল তো এসে পারবে না। বিকজ তার ব্যাকগ্রাউন্ডগুলো দেখবে, রিচেক করবে, কীভাবে কী করবে না করবে, সময়ের ব্যাপার আছে আমার কাছে মনে হয়। আপনি বারবার বলছিলেন যে আসলে যারা ভালো মানুষ বা সংগঠক যারা তাদের এগিয়ে আসা উচিত, সেই জায়গায় আসলে বিসিবি কোনো কাজ করতে পারবে বা কোনো গঠনতন্ত্র আনতে পারে কিনা যে এরা আসতে পারবে বাকিরা আসতে পারবে না, এরকম কোনো কিছু পসিবল? আমার কাছে মনে হয় গঠনতন্ত্র তো অবশ্যই অনেক ম্যাসিভ চেঞ্জ করা উচিত। আপনার টাকা দিলেই কিন্তু আপনি ক্রিকেট বোর্ডে চলে আসতে পারেন। তো এইটা একটা বাজে একটা কনসেপ্ট আছে আমাদের এই গঠনতন্ত্রের মধ্যে। আমার কাছে মনে হয় এই কারণে এত নোংরা পরিবেশ তৈরি হয়েছে। অন্যান্য দেশে যেমন আমি যেটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলেন বা ইন্ডিয়া বলেন, দেখবেন শাহরুখ খান কিন্তু আইপিএলের টিম বানায়, তারপরে আম্বানি সাহেব কিন্তু আইপিএলের টিম বানায়, কিন্তু ওনারা ক্রিকেট বোর্ডে নাই। কিন্তু তো এত টাকার মালিক ক্রিকেট বোর্ডে নাই। তো সেই পলিসিগুলো আমার কাছে মনে হয় বোর্ডের মধ্যে ভালো মানসিকতা তৈরি করতে হবে। সাথে সাথে আপনি ধরেন আমাদের স্পোর্টস মিনিস্ট্রি, এনএসসি, জাতীয় ক্রীড়া পরিষদ, তাদের মধ্যে ওই মানসিকতাগুলো নিয়ে আসতে হবে যে না আমরা কি করে এই জায়গাটাকে আইকনিক একটা প্রজেক্ট বানাই বাংলাদেশ পুরোপুরি রাজনীতি মুক্ত একদম মুক্ত করা যায় কিনা। এবং আমার কাছে মনে হয় 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় যে 99.9% মানুষ চাইবে, খুশি হবে। বিকজ কেন, দিন শেষে সবাই তো বেনিফিটেড হবে। আর ওই যে যারা ভাইরাস, হয়তো ধরেন প্রত্যেক ডিস্ট্রিক্টে হয়তো দেখা গেলো হাতে গোনা 10টা 5টা লোক, যার জন্য হয়তো 1000 ছেলে যুবক নষ্ট হচ্ছে বছরের পর বছর এই 30-40 বছর ধরে নষ্ট হয়ে আসছে। ট্যালেন্টগুলো নষ্ট হচ্ছে। কেউ ভালো ফুটবল খেলতো, ভালো ক্রিকেট খেলতো, কেউ হকি খেলতো। তো এই সময়, এনার্জি, সবগুলো স্বপ্ন পুরো ভেঙে দিচ্ছেন আপনি এই 10-12টা লোক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। আর ঠিক ক্রিকেট বোর্ড সেন্ট্রালিও যদি বা টপ ম্যানেজমেন্ট যদি ভালো হতো, যদি ভালো প্ল্যান করতো, তাহলে ওই খারাপ লোকগুলো আসতে পারে না। শুধুমাত্র কাগজ কলম দিয়ে আপনাকে ডিজাইনটা বানাতে হবে। ডিজাইন বানালে আপনি কিন্তু কেউ আসতে পারতেন। ধরেন সাপোজ আপনি এমন কোনো নিয়ম মানলেন গঠনতন্ত্রতে যে ফর্মার প্লেয়ার ছাড়া ওই ডিস্ট্রিক্টে আসতে পারবে না। অর্গানাইজার দরকার আছে, ব্যবসায়িকও দরকার আছে, কিন্তু এমন কোনো ক্রাইটেরিয়া দিয়ে তাকে নিতে হবে যে সে ওখানে স্পন্সর করছে বা স্পন্সর করবে, দীর্ঘদিন ধরে খেলাধুলার সাথে পৃষ্ঠপোষকতা করে। তো এগুলোর অনেক ল্যাকিংস আছে। বাংলাদেশ তো শর্টকাটের জায়গা, মানুষ শুধু শর্টকাট খুঁজে, কীভাবে শর্টকাট দিয়ে আমি ঢুকে যাবো। তো সেই শর্টকাটগুলো বন্ধ করার জন্য আপনি কাগজ কলমগুলোকে খুব স্ট্রং করতে হবে। এবং আমার কাছে মনে হয় রাইট টাইম এখন, আমার মনে হয় যে করলে আপনি একটা অ্যাটলিস্ট ক্রিকেট দিয়ে শুরু করুক, পরবর্তী 3 বছর পরে হয়তো ফুটবলে গেলেন বা অন্যান্য জায়গায় গেলেন, সেই ডিপার্টমেন্টগুলো গেলেন। আমরা যদি একটু এইগুলো বাদ দিয়ে মানে আমরা খেলায় চলে আসি, গতকালকে যেই ম্যাচ দেখলেন আপনি, বাংলাদেশের যে পারফরমেন্স, সেই জায়গায় বারবার মেহেদী মিরাজ বলছিল যে আসলে ব্যাটাররা ওইভাবে কি বলে বড় পার্টনারশিপ করতে পারছে না এবং একই সাথে মানসিকতা যেই মানে খেলার মধ্যে ধরে রাখতে পারছে না। এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ করা যায়? আমি প্রথমে বলছিলাম যে কোয়ালিটি প্লেয়ারের অভাব। আপনি তো ইচ্ছা করলে তো আপনি এগেনস্ট ইংল্যান্ড আপনি 300 রান করতে পারবেন না, বিকজ আপনার প্লেয়ারের ওই কোয়ালিটি তো নাই। এগেনস্ট আপনি শ্রীলঙ্কার যে বোলিং করেছে, যত সুন্দর বোলিং করেছে এবং ফিল্ডিংটা তারা যেভাবে ভালো ফিল্ডিং করেছে, ওই টেম্পারমেন্ট নাই যে আপনি প্রত্যেকটা বলে 6 বলে আপনি 7 করে 8 করে ক্যারি করবেন। সেই টেম্পারমেন্ট আপনি তৈরি করতে পারেন না, সেই কোয়ালিটিটা আপনি তৈরি করতে পারেন না। অনেক কিছু জিনিস জড়িত আছে। আমি শুধু খেলোয়াড়দেরকে খারাপ সাথে বলছি না, যে ওই পরিমাণ লেভেলে রান করার জন্য ওই পরিমাণ আপনার ব্যাকবোন স্ট্রং আপনি না। আপনি এটা যদি ইন্ডিয়ান টিমকে দেন, দেখবেন যে শুভমান গিল বলেন বা আরও শ্রেয়স আয়ার বলেন বা যারা আছে জয়সওয়াল বলেন, দেখবেন ঠিকই ওরা ওই 5 ওভার আগে খেলা শেষ করে দিত। বিকজ তারা তো ওই কোয়ালিটি ক্রিকেট খেলে, তারা তো নিজেদেরকে ওইভাবে তৈরি করেছে।
তারা ওইভাবে মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি এই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে 5% করে ইমপ্রুভ করতে করতে আজকে ওই লেভেলে গেছে। তো আমরা ওই লেভেলটাকে আমাদের খেলোয়াড়দেরকে তৈরি করতে পারি নাই। মানে একটা হচ্ছে খেলোয়াড় তৈরি হয় না, খেলোয়াড়দেরকে তৈরি করতে হয়। তো কোয়ালিটি প্লেয়ার অভাব আমার কাছে মনে হয়। ওয়ানডে দেখলাম এবার টি-20, কালকে থেকে আবার টি-20 শুরু হবে, সেটা কোনো আশা দেখছেন কিনা শ্রীলঙ্কার বিপক্ষে? টি-20 তো আশা থাকতেই পারে। টি-20 হচ্ছে শর্টার ভার্সন। আপনি যত উপর থেকে ছোট ভার্সনে যাবেন, আপনি টেনিস বলে ছোট একটা জায়গায় খেলবেন, বড় প্লেয়ার ছোট প্লেয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। টি-20 ফরম্যাটে এই 20 ওভারের মধ্যে আপনার যে ভালো মোমেন্টাম পাবে সেই বেরিয়ে যাবে, এবং দুটো টিমের মধ্যে খুব বেশি পার্থক্য নয়। আপনি তো খেলা দেখছেন ওয়ানডের মধ্যে, যে পার্থক্য বলতে বলছি যেমন গতকালকে অবশ্যই কুশল মেন্ডিস কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। ওই ব্যাটিংটা ছাড়াও কিন্তু তারা এত বড় রান আসতে পারতো না কিন্তু। এবং এটা কিন্তু প্রতিদিনই হয় যে তারা হয়তো কেউ একজন দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে না। না, আমাদের সেকেন্ড ম্যাচ আমরা যেটা জিতেছি, আমাদের বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু খুব ভালো বল করেছে, ধারাবাহিকতা হ্যাঁ, সেই বোলিং ডিপার্টমেন্টটা ভালো বল করেছে। ব্যাটিং ডিপার্টমেন্টের কলাপস, ব্যাটিং ডিপার্টমেন্ট কিছু করছে না। তবে টি-20 ফরম্যাটের খেলাতে আমার কাছে মনে হয় যে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে কি, আমরা তো 4 ছক্কা মারতে বেশি পছন্দ করি। তো যদি লেগে যাই তাহলে আমরা বেরিয়ে যাবো। কিন্তু এইটা একদিন দুদিন হবে, কিন্তু 10 ম্যাচে 9 ম্যাচ হবে না। 10 ম্যাচে 9 ম্যাচ হবে না। আপনি হয়তো 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিতে যেতে পারেন, কিন্তু 10 ম্যাচে 9 ম্যাচ হবে না। অসংখ্য ধন্যবাদ খালেদ মাসুদ পাইলট। আমাদের শেষ করতে হবে আজকে এখানে। দর্শক, শেষ করছে আজকের ক্লেমন বিয়ন্ড লাইভ।